আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যে সরল স্বীকারোক্তিগুলো আম সমাজের নানাভাবে নানা দিকে আলোচিত হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এভাবেই ছড়িয়ে পড়ছে। এভাবেই ব্যাপারগুলো আম আমাদের চোখের সামনে আসছে। পুলিশ কর্মকর্তা হাউমাউ করে কাঁদছেন। এই ব্যাপারগুলো আমাদেরকে প্রতিনিয়ত বিদ্ধ করে। এই সমাজে আ আমরা সেই দৃষ্টান্ত চাইতেই পারি যেখানে সমস্ত অপরাধের বিচার হবে। অপরাধী যেই হোক না কেন তার একমাত্র পরিচয় হবে সে অপরাধী। আর কোনো পরিচয়ে তাকে ডাকা যাবে না, দেখা যাবে না। আ সেরকম একটা অবস্থার দিকেই বোধহয় পরিস্থিতি যাচ্ছে। অবশেষে পুলিশ হত্যাকাণ্ডের বিচার হচ্ছে এই ব্যাপারগুলোই বোঝা যাচ্ছে। আ ব একেবারেই খুবই গুপ্ত গুপ্ত না, মানে সুপ্ত অবস্থায় থাকলেও একটা ব্যাপার অন্তত বলা যায় যে প্রকাশ্যে আ কোনো আদেশনামা জারি না হলেও পুলিশ হত্যাকাণ্ড ২৪ আন্দোলনকে কেন্দ্র করে কিংবা আন্দোলন শেষ হওয়ার পরে মূলত শেষের দিকে আগস্টের ৪ তারিখ থেকে কয়েকদিন টানা পুলিশের উপরে যে ঘটনাগুলো, ভয়াবহ ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনাগুলোর পেছনে যারা ছিল তাদেরকে বিচারের আওতায় আনার প্রেক্ষাপট তৈরি হচ্ছে। সরকার মানে এখন আর কোনো রাগঢাক না করেই সরকারের দায়িত্বশীল মন্ত্রীরা, স্বরাষ্ট্রমন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রী, বিএনপির মহাসচিব, তারা ওপেনলি বলছেন যে এটা হবে। তাতে করেই কারো পিলে চমকে যাচ্ছে। কেউ আতঙ্কিত হচ্ছেন, কেউ ভাবছেন দেশ ছাড়তে হবে। কিন্তু যারা আতঙ্কিত হচ্ছেন তাদের আতঙ্কিত হওয়ার কারণটা কি? তারা কি এই ঘটনাগুলোর সঙ্গে জড়িত ছিলেন? আমরা তো কোথাও তেমন একটা নজির দেখিনি যে তারা এই ঘটনাগুলোর সঙ্গে জড়িত ছিলেন। নাকি যারা জড়িত ছিলেন তাদেরকে যদি গ্রেপ্তার করা হয়, তাদেরকে যদি রিমান্ডে নেয়া হয়, তাহলে থলের বিড়াল বের হয়ে আসবে? চলুন একটু জেনে দেখি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষাপটে তার মন্তব্যটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেটাকে কেন্দ্র করে কি হচ্ছে, তলে কি হচ্ছে একটু বোঝার চেষ্টা করি ছোট্ট করে পুলিশ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছিলাম অবশেষে জুলাই আগস্ট যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে ছাত্র জনতা নিহত হওয়ার ঘটনাগুলোর যেমন বিচার চলছে, যেমন আমরা দেখেছি যে একে আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড পর্যন্ত দেয়া হয়েছে। তার মানে বিচার হয়েছে। বিচার যে হয়নি তা বলা যাবে না। কিন্তু পুলিশ হত্যাকাণ্ডের ব্যাপারে একটা তদন্তও হয়নি প্রফেসর ইউনূস সরকারের আমলে। অবশেষে এই সরকার তদন্তে নেমেছে। আনুষ্ঠানিকভাবে সেটা দেখা না গেলেও পুলিশের অভ্যন্তরে তদন্ত কাজ অনেক দূর এগিয়েছে বলে বিভিন্নভাবে তথ্য পাওয়া যাচ্ছে এবং বিভিন্নভাবে কানাঘুষা চলছে যে এতে ৪৩ জন সমন্বয়ক, অন্তত ৩ জন উপদেষ্টা ফেঁসে যেতে পারেন। উপদেষ্টা মানে সাবেক সরকারের উপদেষ্টা। যদি এই কানাঘুষাগুলো সত্য হয় তাহলে তারা কারা সেটা একটা বড় বিষয়। এই ভিডিওর শুরুতেই যে ভিডিওটা বিভিন্ন জায়গা থেকে এডিট করা যে ভার্সনটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেটা আপনারা দেখলেন, সেখানে কিন্তু সরল স্বীকারোক্তি আছে কিছু। যেমন ব্যারিস্টার ফুয়াদ, তিনি একেবারে সরলভাবে স্বীকার করছেন পুলিশকে কিভাবে ব্রুটালি মারা হয়েছে। সেই স্বীকারোক্তি তার মুখে আমরা দেখছি। সমন্বয়ক হাসিবের সেই টেলিভিশনে টক শোতে যে স্বীকারোক্তি সেটা আমরা দেখেছিলাম। তিনি আবেগের বশেই বলেছিলেন নাকি সত্য কথা বলেছিলেন, তিনি নিজে এটার সঙ্গে জড়িত ছিলেন কিনা আমরা জানি না। আমরা যদিও তাকে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার কোনো এভিডেন্স দেখিনি। কিন্তু এটা তো সত্য যে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় একজন গর্ভবতী মা পুলিশের সৈনিক, তাকেও মেরে ফেলা হয়েছে, তাকেও রেহাই দেয়া হয়নি। সেখানে অন্তত ১৪ থেকে ১৭ জনকে থানার মধ্যে আটকে পুড়িয়ে মারা হয়েছে এবং তাদের মানে দেহ একটা স্তূপ আকারে রেখে দেওয়া হয়েছে, আম গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। কি বীভৎস দৃশ্য! ঢাকায় আমরা তো দেখেছি যাত্রাবাড়ির সেই ভয়াবহ চিত্র যে ফুটওভার ব্রিজের সঙ্গে ঝুলছে একজন পুলিশের দেহ, সেই দেহে এতটুকু পোশাক অবশিষ্ট নেই।
এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলোর অবশ্যই একটা সুরাহা হওয়া উচিত। কারণ যে সমাজে বিচার হয় না, সে সমাজ ক্রমেই এই ধরনের কর্মকাণ্ড বারবার করতে থাকে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলছেন দেখুন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রশ্ন করা হয়েছিল এই ব্যাপারে। মানব জমিনের এই ফটোকার্ডটা দেখলেই বুঝতে পারবেন। বলছেন, জুলাই অভ্যুত্থানে পুলিশ হত্যার তদন্তের বিষয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন সেটাই হবে এবং দ্রুত তদন্ত করা হবে। অর্থাৎ বিচার হবে, এটা বিএনপি সরকারের কংক্রিট অবস্থান। সেরকম একটা মুহূর্তে আমরা দেখছি যে জামাত বিবৃতি দিচ্ছে এটার বিরুদ্ধে, আমরা দেখছি এনসিপি বিবৃতি দিচ্ছে, হুমকি দিচ্ছে, আন্দোলনের রাজপথে নামার হুমকি দিচ্ছে। আমরা দেখছি নাসিরুদ্দিন পাটোয়ারি, তিনি তার একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তিনি বলছেন যে এই পুলিশ হত্যাকাণ্ডের পুলিশকে মেরেছে তো বিআইএনপি। তিনি তো বিএনপি বলতে পারেন না, তিনি বলেন বিআইএনপি পুলিশকে মেরেছে, বিচার হলে তাদেরই হওয়া উচিত। খুবই ভালো কথা। যদি আপনার কাছে প্রমাণ থাকে যে বিআইএনপি পুলিশ মেরেছে, তাহলে সেই তথ্য প্রমাণগুলো আপনি উপস্থাপন করবেন। উপস্থাপন করার পরে যদি ব্যাপারগুলো প্রমাণ হয় এবং বিআইএনপি সরকার যদি সেগুলো না শোনে, সেগুলো যদি ওভারলুক করতে চায়, তখন আপনি আরও জোর গলায় বলতে পারবেন যে বিআইএনপি এটা করলো না, এটা না করে বিআইএনপি আমাদের ওপরে দোষ চাপানোর চেষ্টা করছে। তাহলে ব্যাপারটা গ্রহণযোগ্য হবে। কিন্তু মুখের কথাই তো আর চিঁড়া বুঝবে না। আপনি মানে মুখ দিয়ে বলে দিলেন যে এটা বিআইএনপি করেছে, তাতেই বিআইএনপির লোকজন দোষী হয়ে যাবে। ব্যাপারটা তো তা নয়। কে করেছে? বিআইএনপি করেছে নাকি বিএনপি করেছে নাকি জামাত করেছে নাকি এনসিপি? তখন এনসিপি তো ছিল না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে। আমরা বিশ্বাস করতে চাই এদের কেউ করেনি, বাংলাদেশে এই কাজগুলো করেছে মূলত একটা জঙ্গি গোষ্ঠী। এই জঙ্গি গোষ্ঠীকে কেউ ওন করে না বলেই আমরা বিশ্বাস করি। এবং এর সঙ্গে তৃতীয় কোনো পক্ষ ঢুকে গিয়ে এর সুযোগ নিয়েছে। যেমন ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন বলেছেন, স্নাইপার যারা চালিয়েছে তারা এদেশের লোক না, তাদের চেহারার সঙ্গে এদেশের মানুষের চেহারা মেলে না, তারা ভিন্ন দেশে। ইঙ্গিতও দিয়েছেন তারা পাকিস্তানিও হতে পারে, তারা যদি ভারতীয় হতো তাহলে তো ভারত বিরোধী সেই সরকার তদন্ত করত। অনেক আলোচনা হচ্ছে, অনেক আলোচনার ভিড়ে আমরা কোনোভাবেই বিশ্বাস করতে চাই না, কিংবা এই বিশ্বাস করার মতো সামান্যতম কোনো প্রমাণও আমাদের চোখের সামনে নেই যে নাহিদ ইসলাম আতঙ্কিত হয়ে পড়বেন কারণ তিনি এই কাজগুলো করেছেন। তিনি তো এই কাজগুলো করেননি। একেবারেই মন থেকে বলছি, নাহিদ ইসলাম তো কোনো পুলিশকে মারতে যাননি, কিংবা সার্জিস, হাসনাত, নাসিরুদ্দিন পাটোয়ারির কাউকে কোনো পুলিশকে মারতে গিয়েছেন এরকম দৃশ্য তো আমরা দেখিনি, এরকম মানে স্টিল ছবিও আমরা দেখিনি। তাহলে মানে এই আতঙ্কটা কেন? ব্যাপারটা কি এরকম চাওয়া যে বিচারের সংস্কৃতি এখনও মানে ওই আওয়ামী লীগ আমলে যে ব্যাপারটার নিয়ে আমরা সবথেকে বেশি সমালোচনা করি যে তারা যাই করেছে একপাক্ষিকভাবে করেছে, বিরোধীদের উপরে সব কিছু চাপিয়ে দিয়েছে, নিজেদের অপরাধকে তারা কখনো অপরাধ হিসেবে গণ্য করেনি, সেই ব্যাপারগুলোকে এখনও আমরা জিইয়ে রাখতে চাই। এখনও আমরা ওটাই বলতে চাই যে এক পক্ষের বিচার হবে আর এক পক্ষের বিচার হবে না। তাহলে তো নতুন বন্দোবস্ত হলো না, তাহলে তো বৈষম্যমুক্ত বাংলাদেশ আমরা গড়তে পারলাম না। খুবই কনফিডেন্টলি বলা উচিত সবার যে হ্যাঁ, অবশ্যই সব কিছুর বিচার হতে হবে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে। তদন্তে যদি প্রমাণ হয় যে আমি দোষী, তাহলে আমিও শাস্তি মাথা পেতে নেব। এই আত্মবিশ্বাসটা থাকা উচিত। কারণ জুলাই আন্দোলনের সম্মুখ সারির কোনো নেতাকে পুলিশ হত্যাকাণ্ডের কোনো কর্মে জড়িত থাকার কোনো নজির কিংবা কোনো অভিযোগ এখন পর্যন্ত আমরা কারো কাছ থেকে শুনিনি। তাহলে তাদের আতঙ্কিত হওয়ার কারণটাও আমরা বুঝতে পারছি না। এদিকে সরকার যেটা ভাবছে, সরকারের অবস্থান কেন, মানে ব্যক্তিগতভাবে আমার যে ধারণা, সরকারের অবস্থান এই কারণেই যে প্রফেসর ইউনূস সরকার
1.5 বছরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি। এর একমাত্র কারণ হচ্ছে পুলিশকে তারা আস্থায় নিতে পারেনি। পুলিশ আতঙ্কে ছিল। আপনি পুলিশকে দিয়ে কাজ করবেন, আবার পুলিশের নামে তদন্ত করবেন, পুলিশকে শায়েস্তা করবেন, পুলিশকে জেলে ভরবেন, পুলিশের ওপরে মব তৈরি করবেন, পুলিশকে পেটাবেন এবং মব বাহিনী লেলিয়ে দিয়ে পুলিশের ওপরে নানা ধরনের নির্যাতন করবেন। সেই পুলিশ আপনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দেবে, এটা তো হয় না, এটা হতে পারে না, এটা কোনো মানুষ করতে পারে না। এবং সেই জায়গা থেকেই পার্থক্য তৈরি করতে চাইছে বর্তমান সরকার। পুলিশকে আস্থায় আনতে হবে, পুলিশের আত্মবিশ্বাস তৈরি করতে হবে, পুলিশকে মাঠে আত্মবিশ্বাস নিয়ে নামাতে হবে। এবং সেই নামাতে হলে এই প্রথম ভিডিওতে যেটা দেখলেন যে একজন পুলিশ কর্মকর্তা হাউমাউ করে কাঁদছে যে আমার চোখের সামনে থেকে আমার সঙ্গে যে ছেলেটা কাজ করতো সে নাই হয়ে গেল, আমরা সত্যিই ট্রমাটাইজড। পুরো পুলিশকে ট্রমাটাইজড রেখে আপনি পুলিশের কাছ থেকে বেস্ট সার্ভিস প্রত্যাশা করবেন, এটা তো হতে পারে না। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে খেয়ে না খেয়ে যে পুলিশ 24 ঘন্টা কাজ করে যায়, তার ভেতরে অনেক দুর্নীতিবাজ পুলিশ রয়েছে, অনেক খারাপ পুলিশ রয়েছে, এটাও সত্য। কিন্তু তার মানে এই না যে আপনি পুরো বাহিনীকে কাঠগড়ায় তুলে পুরো বাহিনীর ইমেজ ক্ষুণ্ণ করবেন এবং পুরো বাহিনীর পোশাকে আপনি সিকিউরিটি গার্ডের পোশাক চাপিয়ে দিয়ে তাদের মান সম্মান শেষ করে দেবেন। এটা তো হতে পারে না, এভাবে চলতে পারে না। এই সঠিক উপলব্ধিটা বিএনপি সরকারের হয়েছে এবং সেটা তারা করে দেখাবে, এই প্রত্যাশা আমাদের। তবে সেই ক্ষেত্রে অবশ্যই কোনো মানে হিংসাত্মক কর্মকাণ্ড যেন না হয়, অপরাধী না এমন কেউ যেন জড়িত না হয়ে পড়ে কিংবা শাস্তির মুখোমুখি হতে না হয় তাদেরকে। সত্যিকারের যারা অপরাধী, এই হিংস্র কাজগুলো যারা করেছে এবং ব্যারিস্টার ফুয়াদের ভাষায় ব্রুটালি যারা পুলিশকে মেরেছে, তাদের শাস্তি অবশ্যই হওয়া উচিত। দর্শক, আপনার কি মনে হয় জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ডক্টর মোহাম্মদ ইউনূসের 17 কিংবা 18 মাসের শাসন, এটিকে কিভাবে মূল্যায়ন করবেন? তিনি কি সফল হয়েছেন নাকি ব্যর্থ? আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সারা বাংলাদেশের মানুষ তার পেছনে লেগেছে এবং আমাদের দেশের যে চরিত্র, সেক্ষেত্রে ক্ষমতা হারালে মানুষের কাপড় চোপড় থাকে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যারা জুটেছিলেন, যারা এসেছিলেন এই বাংলায়, অবস্থা দৃষ্টি মনে হচ্ছে তাদের বাকি জীবন স্বস্তিতে কাটবে না। তারা যা কিছুই করবেন তা আমাদের যে জনগণ কোনো অবস্থাতেই গ্রহণ করবে না। আপনি চিন্তা করুন যে 11 সময় সেই মঈনুদ্দিন ফখরুদ্দিন সাহেব, তারা কিন্তু অনেক ভালো কাজ করে গেছেন, কিন্তু এখনো পর্যন্ত এই বাংলার জমিনে মঈনুদ্দিন ফখরুদ্দিন এবং তাদের কোনো অ্যালাইট ঠিকমতো চলাফেরা করতে পারছেন না। এমনকি মঈনুদ্দিন ফখরুদ্দিন তারা আমেরিকার মাটিতে থাকার পরও সেখানে কিন্তু বাঙালি অধ্যুষিত এলাকাতে তারা ঘোরাফেরা করতে পারেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা হারিয়েছেন অল্প কয়দিন হলো। হারাতে এই যে তিনি ক্ষমতা হারিয়েছেন, এই কথাটা বললাম জেনে শুনে। মূলত পরিস্থিতি যেভাবে এগোচ্ছিল তাতে মনে হচ্ছিল যে তিনি ক্ষমতায় থাকবেন, এত সহজে তিনি ক্ষমতা দেবেন না। কিন্তু যেভাবে তেল তেল করে একেবারে আব্বা করে, বলতে গেলে নিয়তির টানে ক্ষমতা যেভাবে হস্তান্তরিত হয়ে গেল, সেখানে কি আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের কিছু করার ছিল? কিচ্ছু করার ছিল না। আমাদের বুদ্ধি অল্প, কিন্তু এই কথাগুলো আমরা অনেক আগে বলেছি যে তারেক রহমান সাহেব যেদিন দেশে আসবেন, ওই দিন থেকে যমুনার কোনো গুরুত্ব থাকবে না। তিনি আসার পরে তার কথা মতোই দেশ চলবে। এই কথা কিন্তু সেই 2024 সনে আমি বলেছিলাম, বাস্তবে তাই হয়েছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস যারা লোকজন আছেন, তারা কাদের কথা মতো চলেছেন, কিভাবে কি করেছেন আমি বলতে পারি না, এবং আমরা বাইরে থেকে যে জিনিসগুলো দেখেছি তাতে মনে হয়েছে যে তার কাজগুলো সঠিক হয়নি। আমরা সমালোচনা করেছি, আর সমালোচনা করার কারণে পান্না জেলে গেছে, সাংবাদিক পান্না, আনিস আলমগীর জেলে গেছেন। হয়তো সামর্থ্য থাকলে আমাকেও তারা জেলে নিয়ে নিত, বা আল্লাহ আমাকে রক্ষা করেছেন, যে কোনো কারণে আমি রক্ষা পেয়ে গেছি। কিন্তু আমরা যে কথাগুলো বলেছি মূলত সেই কথাগুলি এখন বাস্তবে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হতে যাচ্ছে। ইন্টারনেটে একটি ছবি ভাইরাল হয়েছে। মনির হায়দার নামে একজন ইত্তেফাকে একসময় চাকরি করতেন, তার আগে
জনকণ্ঠে চাকরি করতেন, সাংবাদিক। রেপুটেশন ভালো না। শুধু এতটুকু বললাম, আমার সাথে একটা সময় টকশো করতেন, কথাবার্তা হতো। আমি তার অনেক কথা সমালোচনা করতাম। করার পরে উনি একদিন আমার হাত ধরে বললেন যে, "রনি ভাই, আপনি আমার সমালোচনা করেন, আপনার ভাবি তো আপনার টকশো দেখে, আমার অপরাধ কি?" এরপর থেকে আসলে মনির হায়দারের কখনোই সমালোচনা করিনি, অন জেন্টলম্যান গ্রাউন্ডে। এরপর দেখলাম যে অলানা ছাড়ে তিনি আমেরিকাতে চলে গেছেন। তো আমেরিকাতে চলে যাওয়ার পরে সাংবাদিক মাসুদ কামাল, তার কলিগ ছিলেন, তিনি তাকে চাকরি দিয়েছেন। তো তার কাছে শুনলাম তার আমলনামা, যেটা আমি জানতাম না। মানে কিভাবে তার চাকরি হলো, কিভাবে তিনি সেই চাকরি করতেন, ইত্যাদি, ইত্যাদি সবকিছু। এরপরে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, মিরপুরে এস এ খালেক সাহেবের যে ছেলে সাজু, এবার নির্বাচনে দাঁড়িয়েছেন। তিনি কথা প্রসঙ্গে একদিন মনির হায়দারের কথা বললেন। তো মনির হায়দারের কথা বলার পরে তিনি একেবারে রীতিমতো আঁতকে উঠলেন। যে বললেন যে, "আরে বলেন কি? ও তো এই করেছে, আমার সাথে এই করেছে। আমার বিরুদ্ধে রিপোর্ট ছাপিয়ে তারপরে সে আমার কাছ থেকে প্রতি মাসে, মাসে ওই আমাদের ১০,০০০ না ১৫,০০০ টাকা করে আমার কাছ থেকে নিয়েছে।" একই অবস্থা এহসানুল হক মিলন। এহসানুল হক মিলন যখন মন্ত্রী ছিলেন, তার বিরুদ্ধে একবার রিপোর্ট ছাপা হলো। আবার কি কারণে যেন এহসানুল হক মিলনের সাথে তার খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল। একজন সাংবাদিক আছেন, পরিচিত, এহসানুল হক মিলনের পরিচিত। তো তার নাম মিস্টার পাটোয়ারি। বিটিভিতে একসময় কাজ করতেন। বেশ সিনিয়র সাংবাদিক। এখন টক শো করেন। তো তিনি একদিন গিয়ে দেখলেন যে এহসানুল হক মিলন যখন মন্ত্রী, তখন তার সাথে একই বিছানায় মনির হায়দার শুয়ে আছে। তখন তিনি এহসানুল হক মিলনকে রীতিমতো একটু কটু বাক্য বললেন, বকাঝকা করলেন যে, "২ দিন আগে যেই লোক আপনার বিরুদ্ধে রিপোর্ট করেছে, আজ আপনি তার সঙ্গে গলাগলি করে বেডরুমে শুয়ে আছেন। আপনি তো মানে নির্বুদ্ধিতার একটা সীমা আছে। কথা সত্য মিথ্যা পাটোয়ারি সাহেব বলতে পারবেন, আর এহসানুল হক মিলন বলতে পারবেন। আমি শুনেছি, আর পাটোয়ারি সাহেব আমাকে এই কথা বলেছেন। আমাকে নিষেধ করেনি, তাই আমি কথাটা মিডিয়াতে বলে দিলাম।" তো এই হলো মনির হায়দারের ক্যারেক্টারিস্টিক্স। সেই মনির হায়দার পূর্ণ সচিবের মর্যাদায় যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এলেন এবং সারাদিন ঘোরাফেরা করলেন, এবং এদের একটা সিন্ডিকেট আছে। মনির হায়দার, মোস্তফা সরোয়ার ফারুকী, আসিফ নজরুল, তারপরে এর সঙ্গে, সঙ্গে আবার সেই আরেকজন ভদ্রলোক ছিলেন, মারা গেছেন, আমেনা মহসিনের হাসব্যান্ড ছিলেন। তো এরা সবাই একসাথে চলতেন। এদের অনেক অভ্যাসই প্রায় সেম ক্যাটাগরির। আপনি তো বুঝতে পারছেন, সেম ক্যাটাগরির মানে পানীয়-ঠানীয় পান করা, যেকোনো, সেটা কোকা-কোলা হোক বা অন্য যেকোনো জিনিস হোক, একসাথে পান করার অভ্যাস এদের রয়েছে। তো সেই মনির হায়দার আসলেন। তারপরে লুৎফি সিদ্দিকী আসলেন। লুৎফি সিদ্দিকী এই মানুষটি, মানে কি বলবো? মানে এর বাবা আইজি সাহেব ছিলেন, খুব ভালো মানুষ ছিলেন। তারপর তার মা রেহানা সিদ্দিকী, তিনি একজন ভালো শিল্পী ছিলেন। এই ভদ্রলোক দেশের বাইরে ছিলেন, কিন্তু তার কথাবার্তা, অ্যাটিটিউড, মুখ বাঁকা করে ইংরেজি বলা, খুব স্টাইল করে ইংরেজি বলা, সবকিছু দেখে মনে হচ্ছিল যে সহজ কথাটা তিনি সহজভাবে বলতে পারেন না বা বলতে চান না। অনেকটা রবীন্দ্রনাথের হিং সিং ফটের মতো কথাবার্তা বলেন, মুখ একটু বাঁকা করে কথা বলেন, তারপরে একটু স্টাইল করে সেই একটু বাঁকা হয়ে বসেন, পায়ের উপর পা তুলে ক্রস লেগ করে বসেন। এগুলো বাংলাদেশি কালচারে যায় না। পশ্চিমা দুনিয়াতে তিনি আসলে কত বড় পদে চাকরি করেন, কি করেন, তার সফলতা কি, আই ডোন্ট নো। কিন্তু তারকে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস এলেন, আমার কাছে মনে হয়েছে এই কাজটা ভালো হয়নি। তিনি তাসনিম জারাকে নিয়ে আসলেন রাজনীতি করার জন্য। এনে এনসিপিতে ঢুকিয়ে দিলেন। ও মাই গড! গেল তাসনিম জারা। এই মেয়েটার জীবনও শেষ। এবং যাকে বলা হয় রাজনীতির যে একটা স্বাভাবিক শ্রেণী চরিত্র রয়েছে, সেই শ্রেণী চরিত্রটাও নষ্ট হয়ে গেল। এরপরে তিনি খলিলুর রহমান সাহেব নিয়ে আসলেন। খলিলুর রহমানই যুগে আমি উনার সাথে যখন ছিলেন, খলিলুর রহমান সাহেব কথাবার্তা কম বলতেন, কিন্তু ইদানিং তিনি বাংলা এবং ইংরেজিতে কথাবার্তা বলছেন। আমার ভালো লাগছে। যদিও তিনি পশ্চিমা ধাঁচের মানুষ, বিএনপি তাকে নিয়ে বিপদে পড়বে বই মানে স্বস্তিতে থাকবে না। হি ইজ রিপ্রেজেন্টিং আমেরিকা অ্যান্ড আমেরিকান উইল অ্যান্ড ডিজায়ার। তো আমেরিকান উইল এবং ডিজায়ার নিয়ে তিনি ক্যাবিনেটে ঢুকে আছেন। এটা অনেকটা সেই ব্রিটিশ ভাইসরয়ের মতো। বা ধরুন, মার্কিন রাষ্ট্রদূতের ৩-৪টি রাষ্ট্রদূত ক্যাবিনেটে ঢুকে আছে। খলিলুর রহমান মিন্স ডোনাল্ড ট্রাম্পের ছায়া জনাব তারেক রহমান সাহেবের ভিতরে ঢুকে আছে, নট টু হেল্প, জাস্ট টু গভর্ন, জাস্ট টু ইনস্ট্রাক্ট। তো এই খলিলুর রহমান সাহেব যত ভালো মানুষই হন না কেন, তিনি তো আমেরিকার যে ডিপ স্টেট পলিসি, সেই পলিসির সাথে সম্পৃক্ত বলে অভিযুক্ত। কাজেই সেখানে আমেরিকার স্বার্থ রক্ষা করতে গিয়ে তিনি যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডুবিয়েছেন, একইভাবে তারেক রহমান সাহেবের যে ডুবন্ত
মানে ডুবন্ত তারেক রহমান, এটার একটি স্পষ্ট প্রতিচ্ছবি আপনি খলিলুর রহমান সাহেবের মুখের দিকে তাকালে আপনি বুঝতে পারবেন। যদিও সে, আমি বললাম, ভালো মানুষ এবং শিক্ষিত এবং সজ্জন ব্যক্তি। এরপরে যেটি বললাম যে ওনার সাথে সাথে উনি নূরজাহান বেগমকে এনেছেন। এটা আমি প্রথমে খুব সমালোচনা করেছিলাম যে দেয়ার আর মেনি পার্সোনাল ম্যাটার্স। অনেকেরই প্রেমিকা থাকে, অনেকেরই ভালো লাগার মানুষ থাকে, আত্মীয়-স্বজন থাকে, খালাতো ভাই, মামাতো ভাই, শালা, সম্বন্ধী অনেক কিছু থাকে। কিন্তু ইট শুড নট বি ইন পাবলিক। আপনি টয়লেটে যে কাজগুলো করবেন, ঠিক টয়লেটে আপনার ভালোবাসার কাজগুলো আপনি খাবার টেবিলে আনতে পারেন না। খাবার টেবিলের ভালোবাসার যে কাজগুলো, এগুলো আপনি বিছানায় বালিশের নিচে নিতে পারেন না। আপনি চিন্তা করুন তো, ৩ টি রোস্ট বা ৪ টি খাসির লেগ রোস্ট আপনি বালিশের নিচে নিয়ে ঘুমালেন। লোকজন আপনাকে কি বলবে? পাগল বলবে। অথচ আপনি যদি একই কাজ ওই লেগ রোস্ট নিয়ে মুখের কাছে নিয়ে নাচেন, গান ডাইনিং টেবিলে এই কাজগুলো করেন, আপনাকে কেউ মন্দ বলবে না। কিন্তু একই কাজ আপনি বেডরুমে করলে লোকজন আপনাকে মন্দ বলবে। আর আপনি যে কাজগুলো বেডরুমে করেন, সেই কাজগুলো যদি মসজিদের ধারে কাছে গিয়ে একটু করার চেষ্টা করেন বা কথাবার্তা, ওই ধরনের কথাবার্তা বলার চেষ্টা করেন, লোকজন আপনাকে জুতা-পিটা করবে। রীতিমতো জুতা-পিটা করবে। যে আচরণ আপনি মশার সাথে করেন, একই আচরণ আপনি মাছির সাথে করতে পারেন না। যে আচরণ আপনি মশা এবং মাছির সঙ্গে করেন, সেই আচরণ আপনার প্রিয়তমা যদি আপনার গালে চিমটি কাটে, আপনি মশা-মাছির মতো তার সাথে আচরণ করতে পারেন না। দেয়ার আর মেনি থিংস। তো এখন ডক্টর মোহাম্মদ ইউনূস তার পরিবার, ঘর, সংসার, গ্রামীণ ব্যাংক এবং রাষ্ট্রের যে কর্ম সব একত্র করে ফেলেছিলেন। এখানে একদিকে লামিয়া মোর্শেদ, আরেকদিকে নূরজাহান, একদিকে তার বাংলাদেশী কন্যা, অন্যদিকে তার আমেরিকার কন্যা, একদিকে তার গ্রামীণ ব্যাংক, অন্যদিকে তার গ্রামীণ ফোন, একদিকে তার নোবেল পুরস্কার, অন্যদিকে তার প্রধান উপদেষ্টা পদ। একদিকে জামাতের প্রতি ভালোবাসা, অন্যদিকে সেই এনসিপিকে দিয়ে দীর্ঘমেয়াদী কিছু করার চেষ্টা, অন্যদিকে তারেক রহমান সাহেবের সাথে একটা সমঝোতার চেষ্টা, সব মিলিয়ে এমন একটা লেজে গোবরের অবস্থা তিনি করে ফেলেছিলেন, যার ফলে তার এই ১৭ মাসে যে দুর্বিষহ ঘটনার সময় ঘটেছে বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের অর্থনীতিতে, বাংলাদেশের সমাজ ব্যবস্থায় এবং রাষ্ট্রযন্ত্রের যে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো, যে অস্তিত্ব ছিল, যে স্ট্রেংথ ছিল, শক্তি ছিল, সবগুলো তছনছ হয়ে গেছে। ১৭ মাসের বিচার ব্যবস্থা, সেটা হাইকোর্ট থেকে শুরু করে নিম্ন আদালত, ১৭ মাসের পুলিশি ব্যবস্থা, আইজির অফিস থেকে শুরু করে থানা, ১৭ মাসের রাজনীতি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, সবার মধ্যে যে পারস্পরিক যে সম্পর্কটা ছিল, সব ভেঙে চুরে চুরমার খান হয়ে গেছে। যেটিকে বলা হয় ভাতৃঘাতী সংঘাত। রাজনীতিবিদদের মধ্যে যদি সংঘাত শুরু হয়, এই সংঘাত দীর্ঘদিন চলতে থাকে। যে বিষবৃক্ষ ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে আওয়ামী লীগের মনে বপিত হয়েছে, যে বিষবৃক্ষ বিএনপির মনে বপিত হয়েছে, জামাতের মধ্যে বপিত হয়েছে এবং এনসিপির মধ্যে বপিত হয়েছে, কোনো অবস্থাতেই এই বিষবৃক্ষ আগামী ২০ বছরে যাবে না। শুধু নিত্য নতুন ধুতরা গাছ উৎপন্ন হবে, ধুতরার ফলন তৈরি হবে, আর সেই ধুতরার গাছের বিষ একেবারে কালবৈশাখীর শক্তি নিয়ে প্রবল বেগে এই ধুতরার বিষ ডক্টর মোহাম্মদ ইউনূসের দিকে ধাবিত হবে। মহান আল্লাহ জানেন তার শেষ পরিণতি কি, এবং আমরা কেউ জানি না। আমরা শুধুমাত্র তার জন্য দোয়া করতে পারি। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।